আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ সাবজেক্টের ১ম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ১ম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। প্রথমেই আমরা জানব ব্যবসার মৌলিক ধারণা, ইংরেজিতে যাকে বলে বেসিক কনসেপ্ট অফ বিজনেস। একজন মানুষ তার অভাব পূরণের জন্য নানান ধরনের অর্থনৈতিক কাজকর্ম করে থাকে। কেউ চাকরি-বাকরি করে, কেউ কোনো কিছু উৎপাদন করে। তবে সব অর্থনৈতিক কাজ কিন্তু ব্যবসা নয়। তাহলে ব্যবসা কোনগুলো? চলুন একটু জেনে নেই। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তাহলে ব্যবসা হতে হলে প্রাথমিকভাবে ২ টা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। এই ২ টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে প্রাথমিকভাবে আমরা বলতে পারি এটা একটা ব্যবসা। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখেন, যখন একজন কৃষক নিজের খাওয়ার জন্য বা নিজের খাবারের জন্য সবজি চাষ করে, তখন তা কিন্তু ব্যবসা নয়। কিন্তু সেই কৃষকই যখন আবার বাজারে বিক্রির জন্য অর্থাৎ লাভের আশায় চাষবাস করে, তখন তাকে আমরা ব্যবসা বলতে পারি। চলুন ব্যবসার অপরিহার্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই যে কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারবো এটা একটা ব্যবসা। ১ নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা একটু আগে বলেছি। ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। অর্থাৎ ব্যবসার প্রধান লক্ষ্য হতে হবে লাভ করা বা মুনাফা করা। ২ নাম্বার হচ্ছে আইনগত বৈধতা। অর্থাৎ যেই দেশেই আপনি ব্যবসাটা করছেন, সেই দেশের আইন অনুযায়ী আপনার কর্মকাণ্ডটা বৈধ হতে হবে। দেখেন, চোরাচালান লাভজনক হলেও এটা কিন্তু ব্যবসা নয়, কারণ এটা অবৈধ। এরপর ৩ নাম্বার হচ্ছে আর্থিক মূল্য। অর্থাৎ আপনি যেই কর্মকাণ্ডটা করছেন, সেখানে লেনদেনটা অবশ্যই টাকার অঙ্কে মূল্য থাকতে হবে। ৪ নাম্বার হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। একটা ব্যবসার মধ্যে ঝুঁকি, অনিশ্চয়তা, লাভ, ক্ষতি সবকিছুই থাকবে। তাই লাভ বা ক্ষতি উভয় ঝুঁকি মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। তবেই সেটা একটা ব্যবসা বলা যাবে। এরপর ৫ নাম্বার হচ্ছে সেবার মনোভাব। আমরা জানি ব্যবসা শুধুমাত্র লাভের জন্য বা মুনাফার জন্য করা হয় না। এটা ব্যবসার প্রধান উদ্দেশ্য। কিন্তু শুধুমাত্র বা একমাত্র উদ্দেশ্য লাভ করা বা মুনাফা করা নয়। মানুষের উপকার করা বা সেবা করার ইচ্ছাও থাকতে হবে। তাহলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। তাহলে এই ৫ টা বৈশিষ্ট্য যদি কোনো ইস্যুর মধ্যে থাকে, সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। এরপরে আমরা দেখব ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। এই যে বর্তমান সময়ে যে ব্যবসা বা ব্যবসার পরিস্থিতিগুলো দেখছেন, নিয়ম-কানুনগুলো দেখছেন, এগুলো কিন্তু একদিনে এরকম হয়নি। বহুদিন যোগের পর যোগ এসে এরকম হয়েছে। তো এই যে ইতিহাস, ব্যবসার যে ইতিহাস, এই ইতিহাসের উপর ভিত্তি করে ব্যবসাকে ৩ টা যোগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে প্রাচীন যুগ, ২ নাম্বার মধ্যযুগ এবং ৩ নাম্বার হচ্ছে আধুনিক যুগ। চলুন প্রত্যেকটা যুগ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রাচীন যুগ বা এনশিয়েন্ট ডেইজে কি হয়েছিল আসলে? তখন মানুষ পশু ও মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত এবং কৃষিকাজ করত। এগুলো করেই জীবন জীবিকা নির্বাহ করত। এবং তখন একটা জিনিসের প্রচলন ছিল, সেটা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে বার্টার সিস্টেম। এখন এই বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথাটা আসলে কি? এটা হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য আদান-প্রদান করা। ধরেন আপনার কাছে একটা গরু আছে, আপনার প্রতিবেশীর কাছে একটা মহিষ আছে। আপনি তাকে গরু দিলেন, তার বিনিময়ে সে আপনাকে একটা মহিষ দিল। এই যে বিনিময়টা হলো, এটাই হচ্ছে দ্রব্য বিনিময় বা বার্টার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে মধ্যযুগ বা মিডল এইজ। এই মধ্যযুগে আসলে কোন ব্যাপারগুলো হয়েছিল, কোন ব্যাপারগুলোর উপর ফোকাস করা হয়েছিল? ১ নম্বর হচ্ছে বিনিয়োগের মাধ্যম হিসেবে শামুক, ঝিনুক, কড়ি ও পাথরের ব্যবহার করা হয়। দেখেন, প্রাচীন যুগে দ্রব্য বিনিময় করা হতো যে একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য দেওয়া হতো। কিন্তু মধ্যযুগে এসেই সেই সিস্টেমটা আস্তে চেঞ্জ হতে থাকে। তখন মানুষ শামুক, ঝিনুক, কড়ি এবং পাথরের ব্যবহার আস্তে শুরু করতে থাকে। এরপরে কি হয়েছিল? এই মধ্যযুগেই এই শামুক ঝিনুকের পরেই মানুষ স্বর্ণ, রৌপ্য, ধাতব মুদ্রার প্রচলন করে। অর্থাৎ কয়েনগুলো যে আছে স্বর্ণ, রৌপ্য, ধাতব, এই কয়েনের প্রচলন চালু করেন। এর ঠিক পরেই মানুষ কাগজি মুদ্রার
প্রচলন করে। বর্তমান সময়ে যে কাগজের মুদ্রা আমরা দেখতে পাই সেটা মধ্যযুগ থেকে শুরু হয়েছিল। এবং মধ্যযুগে আরেকটা জিনিস শুরু হয়েছিল সেটা হচ্ছে বাজার ব্যবস্থা এবং শহর সৃষ্টি হয়েছিল এই মধ্যযুগে। এখন আমরা দেখব আধুনিক যুগে আসলে কি হয়েছিল। আধুনিক যুগে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প কারখানা, কলকারখানা যেগুলো আছে সেগুলো অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল। মানুষ ব্যবসামুখী হয়েছিল বেশি, বেশি। মানে শিল্পের একটা বিপ্লব হয়েছিল এই আধুনিক যুগে এসে। এবং প্রযুক্তির উন্নয়ন হয়েছে। ব্যবসা খাতে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং উন্নয়ন এগুলো হয়েছে। ২ নম্বর হচ্ছে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা। মানে এই আধুনিক যুগে এসে মানে বৃহৎ পরিসরে একটা উৎপাদন করা এবং বন্টন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করা, এই ব্যাপারগুলো আধুনিক যুগে এসে হয়েছে। ৩ নাম্বার হচ্ছে ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ। এখানে এই যে ব্যাংক শব্দটা, এটার সাথে আশা করি আপনারা সবাই মোটামুটি পরিচিত আছেন। কিন্তু এই যে এখানে দেখেন বীমা নামে একটা শব্দ আছে, এটার সাথে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না এই জিনিসটা আসলে কি। বীমা যার ইংরেজি হচ্ছে ইন্স্যুরেন্স। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব বীমা জিনিসটা আসলে কি। ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং আপনি আশঙ্কা করছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মানে যেকোনো সময় আগুন লাগতে পারে। এই যে আপনি আশঙ্কা করছেন, এই আশঙ্কা থেকে আপনি বীমা প্রতিষ্ঠান বা ইংরেজিতে যেটাকে ইন্স্যুরেন্স কোম্পানি বলে সেখানে যাবেন এবং এই যে আপনার আশঙ্কা বা রিস্ক একটা আছে যে আপনার প্রতিষ্ঠানে আগুন লাগতে পারে যেকোনো সময়, সেটার এগেইনস্টে একটা বীমা বা ইন্স্যুরেন্স করবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে অথবা একটা নির্দিষ্ট সময় পর, পর তাদেরকে টাকা পে করতে হবে। কিন্তু এই যে আপনি টাকা পে করবেন, একটা বীমা করলেন আপনার রিস্কের এগেইনস্টে, এটার বিনিময়টা কি হবে? এটার বিনিময় হবে, খোদা না করুক ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুনটা লেগে গেল কোনো একটা সময়। তো আগুন লাগার ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি যে আগে বীমা করে রেখেছিলেন, সেই বীমার বদৌলতে সেই ক্ষয়ক্ষতিগুলো বীমা প্রতিষ্ঠান আপনাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে বীমার একটা উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে হচ্ছে এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং প্রচলন। এই ২ টা শব্দের সাথেও আপনারা আশা করি পরিচিত আছেন। এই যে এখানে যা, যা ঘটেছে এই সবকিছুই হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন এইজের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব ব্যবসার আওতা ও প্রকারভেদ সম্পর্কে। আধুনিক ব্যবসাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। ১ নাম্বার হচ্ছে শিল্প বা ইন্ডাস্ট্রি, ২ নাম্বার হচ্ছে বাণিজ্য বা কমার্স, ৩ নাম্বার হচ্ছে প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস। প্রথমে আমরা শিল্প সম্পর্কে জানব। শিল্প বা ইন্ডাস্ট্রি যাকে আমরা উৎপাদনের বাহন বলতে পারি। তাহলে শিল্প জিনিসটা কি? প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাকে শিল্প বলে। তাহলে দেখেন আমাদের প্রকৃতিতে নানান ধরনের উপাদান রয়েছে। সেই উপাদানগুলো সংগ্রহ করে সেটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য হিসেবে তৈরি করাকে শিল্প বলে। শিল্প প্রধানত ৫ প্রকার। অনেক ধরনের শিল্প আছে, তবে এখানে আপনাদের বইয়ে ৫ প্রকার শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে। দেখেন ১ নাম্বার শিল্প হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। তো প্রত্যেকটা শিল্প সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব প্রজনন শিল্প সম্পর্কে। প্রজনন শিল্প হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার বা পুনরুৎপাদনের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ যেই শিল্পের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার হয় এবং সেটা পুনরুৎপাদন হয়, সেই শিল্পটাকে আমরা প্রজনন শিল্প বলতে পারি। উদাহরণ হিসেবে কোনগুলো বলতে পারি? নার্সারি, হ্যাচারি, পোল্ট্রি ফার্ম। নার্সারিতে গাছ আবার বংশবিস্তার করে বা পুনরুৎপাদন হয়। হ্যাচারিতে মাছ, তারপর হচ্ছে পোল্ট্রি ফার্মে মুরগি। এই ব্যাপারগুলো হচ্ছে প্রজনন শিল্প। ২ নম্বর হচ্ছে নিষ্কাশন শিল্প। অর্থাৎ ভূগর্ভ, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা। এই যে ভূগর্ভ, এটা হচ্ছে মাটির নিচে। অর্থাৎ মাটির নিচ থেকে, তারপর পানি থেকে এবং বায়ু থেকে যে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হয় সেটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। তাহলে মাটির নিচ থেকে আমরা কি, কি উত্তোলন করে থাকি? যেমন হচ্ছে কয়লা, লোহা, স্বর্ণ, হীরা, বিভিন্ন ধরনের খনিজ শিল্প। এরপর পানি থেকে আমরা মাছ নিয়ে থাকি। এই ব্যাপারগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। এই যে উদাহরণের মধ্যে দেখেন খনিজ শিল্প, তারপর হচ্ছে মাছ ধরা, এগুলোকে আমরা নিষ্কাশন শিল্প হিসেবে বলতে পারি। ৩ নাম্বার হচ্ছে নির্মাণ শিল্প। অর্থাৎ কোনো কিছুর অবকাঠামো তৈরি করা বা নির্মাণের কাজ। দেখেন বিভিন্ন অবকাঠামো তৈরি বা নির্মাণের কাজ। যেমন হচ্ছে রাস্তাঘাট তৈরি করা, সেতু,
দালান এগুলো হচ্ছে নির্মাণ করা হচ্ছে কি? নির্মাণ শিল্প। এরপর ৪ নম্বরে হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পটা কি? উৎপাদন শিল্প হচ্ছে কাঁচামাল ও যন্ত্র ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা। কাঁচামাল জিনিসটা আসলে কি? কাঁচামাল হচ্ছে আপনি ধরেন একটা পণ্য তৈরি করতে চাচ্ছেন। সেই পণ্যটা তৈরি করতে যা লাগবে তাই হচ্ছে কাঁচামাল। তো কাঁচামাল ও যন্ত্র ব্যবহার করে নতুন একটা পণ্য তৈরি করাই কি? উৎপাদন শিল্প। এটার একটা উদাহরণ হচ্ছে বস্ত্র শিল্প। বস্ত্র অর্থাৎ কাপড় তৈরি হয় তুলা থেকে। তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। তাহলে এই তুলাটা হচ্ছে এখানে কাঁচামাল এবং এই যে তুলা থেকে কাপড় তৈরি করে বিভিন্ন প্রসেসগুলো আছে সেটা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করা হয়। আশা করি উৎপাদন শিল্পটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে সেবা শিল্প, অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করবে এমন সব কর্মকাণ্ডই হচ্ছে কি? সেবা শিল্পের আওতায় পড়ে। যেমন হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, তারপর হচ্ছে টেলিফোন সেবা, ইন্টারনেট সেবা। এগুলো কি? এগুলো হচ্ছে সেবা শিল্পের মধ্যে পড়ে। আশা করি শিল্প সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। এখন আমরা বাণিজ্য বা কমার্স সম্পর্কে জানব। শিল্পে উৎপাদিত, ভালো করে খেয়াল করেন, এই যে শিল্প এখানে শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যাবতীয় কাজই হচ্ছে বাণিজ্য। অর্থাৎ এই যে শিল্প, বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, এই শিল্পে উৎপাদিত পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছানোর যত ধরনের কাজকর্ম করতে হবে সবকিছুই কি? বাণিজ্য। বাণিজ্যের প্রধান কাজ কি? বাণিজ্যের প্রধান কাজ হচ্ছে ব্যবসায়ের বাধা দূর করা। একটা ব্যবসা যখন আমরা করব, নানান ধরনের বাধা সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা বাধাগুলো দূর করার দূর করা হচ্ছে বাণিজ্য। এখন আমরা ব্যবসার বিভিন্ন বাধা এবং সেগুলো সমাধানের উপায় সম্পর্কে জানব। প্রথমত হচ্ছে সত্যগত বাধা। সত্যগত বাধা জিনিসটা আসলে কি? দেখেন, আপনি একটা পণ্য উৎপাদন করছেন। সেই পণ্যটা উৎপাদন করার পর সেটার মালিক কিন্তু প্রথমত আপনি। যতক্ষণ পর্যন্ত সেটা আপনার কাছ থেকে কেউ কিনে না নিচ্ছে, তাহলে সেটার মালিকানা পরিবর্তন হচ্ছে না। এই যে এটা এক ধরনের বাধা বা সমস্যা। এই সমস্যাটা সমাধান করে কিসের মাধ্যমে? পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে। কেউ আপনার থেকে পণ্যটা কিনে নিলে তবেই সেটার সত্ত্ব পরিবর্তিত হবে, অর্থাৎ মালিকানা পরিবর্তিত হবে। ২ নাম্বার হচ্ছে স্থানগত বাধা। আপনি একটা জায়গার মধ্যে পণ্য উৎপাদন করলেন এবং সেটা অন্য একটা জায়গায় সাপ্লাই দিতে হবে বা ডিস্ট্রিবিউট করতে হবে। এই যে এটা একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান করে হচ্ছে পরিবহন। অর্থাৎ পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। ৩ নাম্বার হচ্ছে সময়গত বাধা। দেখেন, আপনি একটা পণ্য ধরেন উৎপাদন করলেন, একটা খাবারের জিনিস। সেটা আপনি যদি ঠিকমতো মজুত করে না রাখেন, ঠিকমতো সংরক্ষণ করে না রাখেন, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যাটার সমাধান করে কি? এই সমস্যাটার সমাধান করে গুদামজাতকরণ, অর্থাৎ কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখা। তাহলে কি বলছে এখানে? পণ্য নষ্ট না হওয়ার জন্য সংরক্ষণ করে রাখা। ৪ নাম্বার হচ্ছে অর্থগত বাধা। আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, পণ্য উৎপাদন করতে চাচ্ছেন। আপনার কাছে টাকা-পয়সার সংকট হতেই পারে। এই যে একটা সমস্যা, অর্থগত সমস্যা, এই সমস্যাটার সমাধান করে ব্যাংকিং সিস্টেম। অর্থাৎ মূলধন বা টাকার সমস্যার সমাধান করে। আপনার কাছে টাকা না থাকলে আপনি ব্যাংক থেকে ঋণ বা লোন নিতে পারেন। এরপর এরপর ৫ নাম্বার হচ্ছে ঝুঁকিগত বাধা। একটা ব্যবসা করলে নানান ধরনের ঝুঁকি। আমি একটু আগে আপনাদেরকে বীমা সম্পর্কে এখানে বুঝিয়েছি। যে বীমা সম্পর্কে এখানে বলেছি। সো এখানে দেখেন, ঝুঁকিগত বাধা নানান ধরনের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে দেখেন? অগ্নিকাণ্ড হতে পারে, চুরি, দুর্ঘটনা, বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকিগুলো সমস্যা সমাধান কিভাবে করব আমরা? এই যে বীমার মাধ্যমে। বীমা জিনিসটা কি? আমি একটু আগেই বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সবার শেষেরটা হচ্ছে তথ্যগত বাধা। অর্থাৎ আপনি একটা পণ্য তৈরি করলেন, সেটা যদি আপনার ঘরের ভিতরেই রেখে দেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সেটা মানুষের কাছে প্রসার করতে হবে। মানুষ যখন জানবে, এটার উপকারিতা সম্পর্কে জানবে, তখনই কেবল মানুষ এটা ক্রয় করবে। এই সমস্যাটার সমাধান কিভাবে হতে পারে? বিজ্ঞাপনের মাধ্যমে। অর্থাৎ আপনি বিজ্ঞাপন দিলে পণ্য সম্পর্কে মানুষকে জানাতে পারবেন এবং মানুষ সেটা গ্রহণ করতে পারবে। আশা করি বাণিজ্য সম্পর্কেও আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। এখন আমরা দেখব প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস সম্পর্কে। প্রত্যক্ষ সেবা জিনিসটা আসলে কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে গ্রাহককে সরাসরি সেবা প্রদান করা।
এই যে এখানে আ বাণিজ্য এবং শিল্পের মধ্যে যা কিছু দেখলেন, এখানে আসলে কি, কি হয়েছে? একটা মানুষ পণ্য উৎপাদন করেছে। তারপর সেটা আরেকটা জায়গায় ডিস্ট্রিবিউট করেছে। সেখান থেকে মানুষ ক্রয় করেছে। অর্থাৎ এই ব্যবসার সাথে মানুষের সরাসরি কিন্তু কানেকশন নয়। মাঝখানে অনেকগুলো বাধা, অনেক পথ রয়েছে। কিন্তু প্রত্যক্ষ সেবার মেইন থিমটা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে গ্রাহককে সরাসরি সেবা প্রদান করা। এটা কারা করতে পারে? যেমন ডাক্তার। আপনি যখন ডাক্তার দেখাতে যান, আপনি ভিজিট ফি টা দিয়ে আপনি ডাক্তারের সামনে বসে আপনি সেবা নিতে পারেন। আপনি আইনজীবী হচ্ছে সেম একই রকম। প্রকৌশলী, অডিট ফার্ম, তারপর হচ্ছে শিক্ষকতা, শিক্ষকের কাছ থেকে যারা পড়াশোনা করতে যান, টিউশন করান। সো এই ব্যাপারগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে। এখন আমরা ব্যবসার গুরুত্ব সম্পর্কে জানব যে ব্যবসাটা কেন গুরুত্বপূর্ণ। ১ নাম্বার হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। আমাদের পৃথিবীতে মাটির নিচে অনেক ধরনের, মাটির উপরেও অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদগুলো যেন অযত্ন অবহেলায় না পড়ে থাকে, এগুলোর সঠিক ব্যবহার করা এবং মানুষের ব্যবহার উপযোগী হিসাবে তৈরি করা, এটা হচ্ছে ব্যবসার অন্যতম একটা উদ্দেশ্য বা গুরুত্ব। ২ নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসা হলে আসলে কি হবে? ব্যবসা হলে বিভিন্ন ধরনের কলকারখানা, শিল্প কারখানা তৈরি হবে। সেখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে করে কি হবে? এতে করে বেকারত্ব দূর হবে। এরপর ৩ নাম্বার হচ্ছে জাতীয় আয় ও মূলধন। অর্থাৎ মানুষের কাছে যদি টাকা থাকে, মানুষের আয় যদি বাড়ে, মানুষ সঞ্চয় করবে, মূলধনটা বাড়বে। আবার জাতীয় আয় কিভাবে বাড়বে? ধরেন মানুষের কাছে টাকা আছে, তাহলে তো মানুষ ভ্যাট, ট্যাক্স এগুলো দিবে। সো ব্যবসা-বাণিজ্য করছে, ভ্যাট দিবে, ট্যাক্স দিবে। সো এইসবের মাধ্যমে জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। এরপর ৪ নাম্বার হচ্ছে শহরায়ন। শহরায়ন ব্যাপারটা কি? ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে নতুন, নতুন শহর সৃষ্টি হবে, বন্দর তৈরি হবে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। তো ব্যবসার গুরুত্ব হচ্ছে এই ব্যাপারগুলো। আরো অনেক গুরুত্ব রয়েছে, তবে এখানে আপনাদের বইয়ে হাইলাইট করা হয়েছে এই ব্যাপারগুলোকে। এরপর আমরা দেখব ব্যবসার বিভিন্ন ধরনের পরিবেশ সম্পর্কে, ব্যবসায় পরিবেশ বা বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে। যেসব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়ের উপর প্রভাব ফেলে। তাহলে কি জানলাম আমরা? যেসব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়ের উপর প্রভাব ফেলে তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের উপাদান মূলত ৬টি: প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত এবং প্রযুক্তিগত। তাহলে এই ৬টা উপাদান হচ্ছে ব্যবসায় পরিবেশের উপাদান। এখন আমরা দেখব কোন উপাদানের আন্ডারে কোন বিষয়গুলো রয়েছে। প্রাকৃতিক পরিবেশ কোনগুলো? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে জলবায়ু, ভূমি, নদ-নদী, পাহাড়, প্রাকৃতিক সম্পদ এবং দেশের অবস্থানও প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে। ২ নম্বর হচ্ছে অর্থনৈতিক, অর্থাৎ সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, এগুলো হচ্ছে অর্থনৈতিক উপাদানের মধ্যে পড়ে। ৩ নম্বর হচ্ছে সামাজিক উপাদান। জাতি, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের মনোভাব, এই ব্যাপারগুলো সামাজিক উপাদানের মধ্যে পড়ে। এবং রাজনৈতিক উপাদান হচ্ছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। ৫ নম্বর হচ্ছে আইনগত উপাদান। আইনগত উপাদানের বিষয়গুলো হচ্ছে বাণিজ্যিক আইন। আইনগত উপাদানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইনগত উপাদানের বিষয়গুলো হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন। নানান ধরনের, অর্থাৎ বাণিজ্যের সাথে সম্পর্কিত যে আইনগুলো রয়েছে সেগুলো। এরপর হচ্ছে প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদানের বিষয়গুলো হচ্ছে প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা এবং উন্নত যন্ত্রপাতি। আশা করি ব্যবসায় পরিবেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে। এখন আমরা জানব বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপট, অর্থাৎ অতীত এবং বর্তমানে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি প্রেক্ষাপটটা কেমন সেটা সম্পর্কে জানব। প্রথমেই জানব ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশে একসময় মসলিন এবং জাহাজ নির্মাণ শিল্প অনেক বেশি পপুলার ছিল। একসময় সোনারগাঁওয়ের মসলিন কাপড় সারা বিশ্বে খ্যাতি ছিল এটার। এরপর হচ্ছে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম, এই ২ জায়গার জাহাজ নির্মাণ শিল্প সারা বিশ্বের মধ্যে সেরা ছিল। এরপর হচ্ছে পর্তুগিজদের দেয়া নাম, এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। পর্তুগিজরা সপ্তগ্রামকে বলতো পোর্টো পিকনে, অর্থাৎ ক্ষুদ্র বন্দর। পোর্টো পিকনে এটার অর্থ হচ্ছে ক্ষুদ্র বন্দর।
এবং চট্টগ্রামকে বলতো পোর্টো গ্রান্ডো, অর্থাৎ বৃহৎ বন্দর। এটা একটু মনে রাখবেন আপনারা। এখন আমরা জানবো বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের বর্তমান অবস্থা সম্পর্কে পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে। অর্থাৎ ব্যবসায় যে পরিবেশের উপাদান সম্পর্কে আমরা জেনেছি একটু আগে, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের বর্তমানের ব্যবসার পরিস্থিতি কেমন বা অবস্থা কেমন সেটা জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কিভাবে সহযোগিতা করতে পারে? নদীমাতৃক ও উর্বর ভূমির কারণে কৃষিজাত শিল্পের কাঁচামাল উৎপাদন সহজ হয়। গ্যাস, কয়লা ও খনিজ সম্পদ শিল্পকে বিকাশে সহায়তা করে। নদী ও সমুদ্র থাকায় মৎস্য শিল্পের সুযোগ প্রচুর। অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদের কারণে এই ব্যাপারগুলো সহজ হয়ে যায়। আর এই ব্যাপারটা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদটা বাংলাদেশের জন্য খুবই অনুকূল। অর্থাৎ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য প্রাকৃতিক উপাদানটা অনেক বেশি অনুকূলে আছে। এরপর ২ নম্বরে হচ্ছে অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান কি করে? কৃষি ও শিল্পের অবদান বাড়ছে, কিন্তু মূলধনের অভাব কমছে। মানুষের কাছে টাকা-পয়সা কমে যাচ্ছে। কিন্তু মানুষ ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এগুলো করতে চাচ্ছে। ২ নম্বর হচ্ছে গ্রামীণ এলাকাভিত্তিক ব্যাংকিং সুবিধা কম। অর্থাৎ ব্যাংকিং সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই শহর কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা খুবই কম রয়েছে। এবং প্রশাসনিক জটিলতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাধা সৃষ্টি করছে। তো নানান ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো ব্যবসা-বাণিজ্যকে বাধা সৃষ্টি করছে। তাহলে এই অর্থনৈতিক উপাদান যেটা আছে, সেটার পরিস্থিতি বাংলাদেশে মিশ্র অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে এই অর্থনৈতিক উপাদানে উন্নতি করা প্রয়োজন বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপট। ৩ নম্বর হচ্ছে সামাজিক। এদেশের মানুষ জাতিগতভাবে সৃজনশীল, পরিশ্রমী। যেমন জামদানি জাহাজ শিল্প আমরা একটু আগে এখানে দেখেছি। এগুলো কি বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবসার। তো বাংলাদেশের মানুষ, অর্থাৎ এদেশের মানুষ জাতিগতভাবে সৃজনশীল এবং পরিশ্রমী। সস্তা শ্রম আছে, তবে শিক্ষা ব্যবস্থাকে আরো কারিগরি ও দক্ষতা নির্ভর করা প্রয়োজন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন না, সামাজিক যে উপাদানটা রয়েছে, সামাজিক উপাদানও বাংলাদেশের প্রেক্ষাপটে অনুকূলে রয়েছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশের যে সামাজিক উপাদান, ব্যবসার যেই পরিবেশের যে সামাজিক উপাদান, সেটা ব্যবসার পক্ষেই রয়েছে। এরপরে রাজনৈতিক উপাদানটা সম্পর্কে আমরা দেখব। রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, ধর্মঘট ব্যবসার অনেক বড় একটা বাধা। এসব কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভয় পায় বাংলাদেশে বা এই যেকোনো দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহ দেখায় না। এটা বাংলাদেশের প্রতিকূল অবস্থায় রয়েছে। বাংলাদেশে অনেক বেশি অস্থিতিশীলতা দেখা যায়, রাজনৈতিক হরতাল, ধর্মঘট, নানান ধরনের আন্দোলন, এই ব্যাপারগুলো দেখা যায়। এগুলোর কারণে ব্যবসা-বাণিজ্যের অনেক বাধা সৃষ্টি হয়। তাহলে বলা যায় যে রাজনৈতিক উপাদানটা বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে প্রতিকূল অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে এরপর ৫ নম্বরে হচ্ছে আইনগত উপাদান। পরিবেশ ও ভোক্তা আইন আছে, কিন্তু প্রয়োগ কম। যেটা খুব বাস্তব একটা কথা। বাংলাদেশে অনেক ধরনের আইন রয়েছে, কিন্তু সেটার প্রয়োগ কম। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে আইনের কঠোর প্রয়োগ দরকার। তো এখানে মতামতটা কি? এই যে এগুলো বলল, আইন কথা বলল, এটার প্রয়োগ জরুরি। অর্থাৎ বাংলাদেশে নানান ধরনের আইন রয়েছে, সেটার প্রয়োগ নেই। সো এই প্রয়োগটা যদি করা হয়, তাইলে আইনগত উপাদানটাও বাংলাদেশের ব্যবসার প্রেক্ষাপটে অনুকূলে থাকবে। এরপর ৬ নম্বরে হচ্ছে প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদানটা কিভাবে কাজ করে? বর্তমানে ব্যবসার সকল শাখায় প্রযুক্তির ব্যবহার দিন, দিন বাড়ছে। প্রযুক্তিগত পরিবেশ বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনুকূল হচ্ছে আস্তে, আস্তে। অর্থাৎ এই যে প্রযুক্তির ব্যাপারটা যা আছে উপাদান, ব্যবসায় পরিবেশের উপাদান, সেটা বাংলাদেশে উন্নতির দিকে। তবে এটা আরো উন্নত করতে হবে। তো এটাই হচ্ছে বাংলাদেশের ব্যবসার বর্তমান পরিস্থিতি। ব্যবসায় পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কোন উপাদানগুলো বাংলাদেশের, অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে অনুকূলে আছে, কোনগুলো প্রতিকূলে আছে এবং কোনগুলোর আ মিশ্র অবস্থায় রয়েছে, কোনগুলোর উন্নতি প্রয়োজন, কোনগুলোর প্রয়োগ জরুরি, এই ব্যাপারগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এই ধরনের ক্লাস আরো পাওয়ার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।